দর্শক বল মানে কোনো রোমান্টিক সিন শুট মানে সবই মনে আমার হয় বন্ধুরা জিজ্ঞাসা করে, "হ্যাঁ রে, কেমন লাগলো?" কেমন লাগলো কেমন মানে লাগলো এটা? হ্যাঁ কেমন আছে, আচ্ছা এটা কি সত্যি হয়, এটা এরকম করে আনলাম ভাই, পুরো ইউনিট থাকে। হ্যাঁ আর সব থেকে আনকমফোর্টেবল জোন থাকে যখন, কারণ সেই মানুষটা তো সত্যি আমার লাভার হচ্ছে, আমরা একটা অরা তৈরি করছি বা একটা ডিলিউশন তৈরি করছি যাতে আমাদের মনে হয় যে আমরা নিজেদের কাছে নিজেদের মিথ্যে কথা বলছি। কেউ একজন খারাপ হলো, তোমাকে ততটা নিচে নেমে খারাপ হতে হবে তার তো কোনো কারণ নেই। তুমি তোমার শালীনতা বজায় রেখে নাটা সার্কেল টক্সিক মানুষজনের থেকে দূরে থাকুন, কারণ তারা আপনার এনার্জি, তুমি তোমার সাথে থাকবে, বাকি কেউ থাকবে না। তুমি যতই ভাবো তোমার সাথে ABC সবাই আছে, কেউ থাকে না। বিক্রির ছবি নিয়ে এই মুহূর্তে আড্ডায় রয়েছে অনুরাধা মুখার্জির সঙ্গে। শুরুতেই তো বলবো জাতীয় পুরস্কার প্রাপ্ত একটা ছবি, এটা অলরেডি কিন্তু একটা গর্বের বিষয়। কারণ কি বলবে, যখন প্রথম বিষয়টা শুনতে পেরেছিলে যে জাতীয় পুরস্কার পাচ্ছে বাংলা জনার থেকে, তো সেই সময় কিরকম ছিল সেই ফিলিংটা? ভীষণই ভালো লেগেছে, কারণ একটা ছবি যখন আমরা করি আমরা বলি যে আমাদের কাছে অ্যাওয়ার্ড রিওয়ার্ড এগুলো খুব ম্যাটার করে, তো জাতীয় পুরস্কার যেখানে দেশের সর্বোচ্চ পুরস্কার, সেটা যখন আমাদের সিনেমা পেয়েছে অবভিয়াসলি মানে ভীষণ গর্বের ব্যাপার একটা। ডিপ ফ্রিজ এই নামটার মধ্যে কিন্তু অনেক রকমের মানে তারা। একটা ডিপ ফ্রিজ যেখানে আমরা বলি যেখানে খাবার রাখি, খাবার স্টোর থাকে যাতে পরের দিন আমরা সেটাকে আবার রিস্টোর করতে পারি। আর একটা ডিপ ফ্রিজ হচ্ছে সম্পর্ক যখন ঠান্ডা হয়ে যায়, যখন সম্পর্ক কুল হয়ে যায় বা কোল্ড বিষয়টা চলে আসে, আস্তে আস্তে কোথাও থিতিয়ে যায়। ডিপ ফ্রিজ শব্দর তোমার কাছে ঠিক কি, এবং তোমার কাছে এই ডিপ ফ্রিজ শব্দটার অর্থ এক্স্যাক্টলি কি? তবে এই প্রশ্নটা অ্যাকচুয়ালি অর্জুন দত্তের হওয়া উচিত ছিল, কারণ এটা নামকরণটা তো ডিরেক্টরেরই করা। তবে অভিনয় করতে গিয়ে যতটুকু বুঝতে পেরেছি আমার মনে হয় এটা একটা মেটাফার, মানে এক্স্যাক্টলি তো আমরা পুরো ডিপ ফ্রিজে মানে আমরা সবাই গিয়ে বসেছিলাম না সেটা তো নয়, কিন্তু আহ, আহ, তো একটা জিনিস হচ্ছে গরমে ঠান্ডার শুট হয়েছে। কি যে বলি তোমাকে, আমরা শুট যখন করেছি তখন 44 ডিগ্রি 45 ডিগ্রি ছিল কলকাতায়, মানে ডিপ ফ্রিজটা শুনে শুনে ঠান্ডা লাগছিল। ওই নামটাই একটা আমাদের কাছে শীতল স্পর্শ দিয়েছে, বাকি আমরা গলে গেছি পুরো, মানে সাংঘাতিক। জয়দার ক্যামেরার জন্য হয়তো সেটা তোমরা বুঝতে পারছো না, আমাদের পুরো ইনট্যাক্ট আছে আমাদেরকে দেখতে, বাট সাংঘাতিক অভিজ্ঞতা হয়েছিল। বাট তোমার প্রশ্নে আসি, সম্পর্ক ডিপ ফ্রিজ এটা না খুব বাঙালি কথা, মানে যদি আহ, অবাঙালিদের বোঝাতে চাই, খুব মানে ওরা কিন্তু ফ্রিজার বলে। হুম। ডিপ ফ্রিজটা খুব দাদু দিদাদের মা বাবাদের কথা, এই ডিপ ফ্রিজে কি আছে রে, ডিপ ফ্রিজ থেকে বার করতো, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো কথা নয়, এটা বাঙালিদের কথা। এবং অর্জুনদার মেন ব্যাপারটাই ছিল বাঙালি সেন্টিমেন্টকে ধরা। তো সেই ক্ষেত্রে ডিপ ফ্রিজ নামকরণটা সেখান থেকে, এটা অর্জুন আরো ভালো ইলাবোরেটলি বলতে পারবে। তো অনেকে বলেছে এটা কি হরর, এটা কি ক্রাইম, হ্যাঁ, এটা কি থ্রিলার, কারণ নামটা থেকে ওরকম একটা ফিল দেয়। এবং পোস্টারটাও খানিকটা হালকা। হ্যাঁ হালকা একটা ফিল, একটা সবার মুখটা একটু থমথমে, একটা সাসপিশিয়াস ব্যাপার আছে, বাট একদমই না, এটা ভীষণ একটা ড্রামা। এবং সম্পর্ক মানে যখন হয় এবং সম্পর্ক যখন আমরা বলি না ফল আউট অফ লাভ, এই দুটো সমীকরণ কি সেটা নিয়ে হচ্ছে ডিপ্রেজের গল্প। আচ্ছা, সম্পর্ক, নতুন কোনো সম্পর্ক বল, মানে এই যে বিষয়টা এখানে একটা জিনিস ট্রেলারে বলা হয়েছে যে নতুন বিষয়কে মানে পুরোনো জিনিসকে হারিয়ে দেওয়া, এবং কোনোভাবে কি এটা হয় যে পুরোনো জিনিসকে নতুন জিনিস ভুলিয়ে দিতে পারে, নাকি পুরোনো জিনিস সবসময় একটা সেই স্পেস জুড়ে থেকেই যায়? দেখো আমাদের মেমোরি মাসল খুব স্ট্রং, মানে আমাদের ব্রেন মাসলও খুব স্ট্রং, মানে এই জন্য দেখবে বয়স্ক হয়ে গেলে আমরা সেই ছোটবেলাকার কথা বলতে শুনেছি তাদের, মানে যখন যত বয়স হয়ে গেছে আমরা ওই বাগানে খেলতাম বা আমি ওই বন্ধুর সাথে এটা করতাম। তো আমার মনে হয় আমরা ভোলার চেষ্টা করলেও আমাদের ব্রেন বা আমাদের ফিজিক্যাল গঠন এরকম বা মাসেল এরকম যে আমাদের পুরোপুরিভাবে ভুলতে দেয় না, সেটা জ্ঞানে বা অজ্ঞানে। তো আমি বলবো না যেটা ভুলে যেতে পারে কোনো মানুষ, এটা সম্ভব নয়। আমরা সাপ্রেস করার চেষ্টা করি, আমরা ব্যাপারটার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করি, যেহেতু আমরা পুরোনোকে না সরালে নতুন কাউকে আমরা নিয়ে আসতে পারবো না সেই জায়গাতে, এটা একটা অভ্যেসের মতন, কিন্তু পুরোপুরিভাবে সরানো যায় না। এসকেপ। এসকেপ এসকেপ। রুট বলবো না, আমি বলবো যে অভ্যেসের রদবদল। কিন্তু কোনো বিষয় থেকে এসকেপ কি করা যায়? কারণ এই সময় যদি আমার এই জেনারেশন, কিন্তু অনেক সময় আমরা এই জেনারেশন কেন আমি বলবো, তথাকথিত কিছু মানুষ রয়েছে যারা অনেক বিষয় থেকে এসকেপ করে বেরিয়ে যেতে চায়, যে না, বিষয়টা থেকে এসকেপ করলে হয়তো অনেকটা ব্যাপারটা থেকে বেরিয়ে আসা যায়। তুমি কি এই বিষয়টা মানো, মানে এসকেপ করা কি আদেও যায় মানে? লোকটার থেকে বা সিচুয়েশন থেকে হয়তো করা যায়, কিন্তু নিজের থেকে করা যায় না। আলটিমেটলি তুমি নিজেকে ফেস করবে। প্রেমে একদম বারণ নয় এসব কিছু না, প্রেম ছাড়া মানুষ বাঁচতে পারবে না, প্রেম থাকবেই জীবনে। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। এই গানটা আমরা শুনেছি, তোমার কতটা মনে হয় যে
তুমি পড়াটা উচিত নাকি? অনেকে আছে না যে না এই বিষয়টাকে আমি বিশ্বাস করি না এখন আর। ওটা এবং ঘা ছবিতে খেয়ে খেয়ে হয়েছে, আঘাত খেতে খেতে হয়েছে আমার মনে হয়। এরকম কোনো কিছু হয় না। লাইফে সেকেন্ড চান্স দেওয়া উচিত। সেকেন্ড, থার্ড, ফোর্থ, যতবার মনে হয় ততবার চান্স দাও, যতক্ষণ না মনে হচ্ছে এটা পারফেক্ট। কেউ জাজ করবে না। ওই মানুষটাকে হ্যাঁ, কেন করবো বলো তো? আজকে তোমার লাইফে কি চলছে আমি জানি না, আমার লাইফে কি চলছে তুমি জানো না। আমার উচিত অনুচিত সেটা মানুষের উপর ডিপেন্ড করছে। যদি তুমি ভালো থাকো সেকেন্ড চান্স দিয়ে তাহলে দাও, আর যদি তুমি খারাপ থাকো তাহলে দিও না, একদম তোমার উপর ডিপেন্ড করছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে বলা হয় যে যে মানুষটাতে একবার আঘাত পাওয়া হয় তাকে আর দ্বিতীয়বার চান্স দেওয়া উচিত নয়, এগিয়ে যাওয়াটাই প্রধান। আমার দিল্লি চলো টাইপের কোনো একটা এনথাম নিয়ে যাচ্ছে, মানে ধরো আঘাতটা কতটা ছোট কতটা বড় সেটা শুধুমাত্র তুমি আর আমি বুঝতে পারবো, কি দুজন মানুষ বুঝতে পারবে। তো আমার মনে হয় যদি মনে হয় যে আঘাতটা কি উপেক্ষা করে তুমি সেকেন্ড চান্স দিয়ে তুমি খুশি থাকবে দাও, আর যদি মনে হয় না এটার পর আমি ভালো থাকবো না, আমি উপেক্ষা করতে পারবো না, যে এটা চলতেই থাকবে লুপে আমার, তাহলে দিন। মানে এসকেপ ইজ নট দ্য রুট। এসকেপ হয় না, মানুষ নিজের থেকে এসকেপ করতে পারে না। মানে আজকে আমি ধরো এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি তুমি আমাকে কিছু একটা জিজ্ঞাসা করলে যেটা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে মানে উত্তর দিতে চাইলাম না, আমি তোমাকে এসকেপ করলাম, কিন্তু আমি আলটিমেটলি নিজে তো জানি আত্ম জায়গা থেকে কি করে এসকেপ করবো, সেটা পসিবল না। আচ্ছা, একটা বিষয়, আবির দাকে তুমি বলছিলে শুনতে ভয় পাও, সেখান থেকে দাঁড়িয়ে ছবিটা যা বলছে সেখানে তোমাদের কিছু ইন্টিমেট সিনস রয়েছে। এরকম একটা চরিত্র যখন থাকে সেখানে নিজের অনেকটা মানে সেই জায়গা থেকে সেই শেল থেকে বেরিয়ে একটা সেই স্ট্রেংথ লাগে এবং সে একটা প্রসেস লাগে। নিজেকে কিভাবে তৈরি করেছিল অল্টারনেটর? দেখো আমি আহ, যখনই কোনো চরিত্র মানে নির্বাচন করি বা চরিত্রের সাথে যখন আমি একাত্ম হওয়া যেটাকে বলে, কারণ রঞ্জা একেবারে অনুরাধা তো নয়, মানে ভীষণ ভীষণ ভাবে আলাদা। তো খুব চেষ্টা করি ডিরেক্টর কি বলছে সেটা মাইনিউটলি শোনার, মানে সে তো আলটিমেটলি চরিত্রটা তৈরি করেছে। তো রঞ্জার ক্ষেত্রে একটা যেটা প্লাস এবং মাইনাস দুটোই, সেটা হচ্ছে যে গ্রে শেড, মানে আমাদের মানুষ তো কেউ খুব হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হয় না। তো রঞ্জা ভীষণ রক্ত মাংসের মানুষ, যেটা তুমি যেটা আমি, তো ও না খুব যেটা ফিল করে সেটা বলে। তো সেটা একটা প্লাস পয়েন্ট ছিল। মাইনাস পয়েন্ট হচ্ছে এটা অনেকগুলো লেয়ার আছে, সেটা ভাবতে আমার অনেকটা টাইম লেগেছিল, প্লাস আমাকে অনেকটা ওয়েট পুট অন করতে হয়েছিল। তো যেহেতু দেখানো হয়েছে যে শি ইজ প্রেগনেন্ট, তো ওইটা একটা চ্যালেঞ্জের জায়গা। তবে অভিনেতা হিসাবে এগুলো ভালোই লাগে, মানে খারাপ কেন আচ্ছা, লাগে। দর্শকের একটা জানার বিষয় আছে যে দর্শক বল মানে কোনো রোমান্টিক সিন শুট মানে সবই মনে হয়ে যাওয়া, ও এই বাবা, বিষয়টা একটা কিন্তু দর্শকের ব্যাপার থাকে, সেইটা তুমি একটু ক্লিয়ার করো। বাবা দর্শক না, এটা আমাকে আমার বন্ধুরা জিজ্ঞাসা করে, "হ্যাঁ রে, কেমন লাগলো?" কেমন লাগলো কেমন মানে লাগলো এটা? হ্যাঁ কেমন আছে, আচ্ছা এটা কি সত্যি হয়, এটা এরকম করে আনলাম ভাই, পুরো ইউনিট থাকে। হ্যাঁ, আর সব থেকে আনকমফোর্টেবল জোন থাকে যখন, কারণ সেই মানুষটা তো সত্যি আমার লাভার বা হাজবেন্ড বা ওয়াইফ নয়, সেটা আমাদের প্রিটেন্ড করতে হচ্ছে, আমরা একটা অরা তৈরি করছি বা একটা ডিলিউশন তৈরি করছি, যাতে আমাদের মনে হয় যে আমরা নিজেদের কাছে নিজেদের মিথ্যে কথা বলছি। তো সেটা কখনোই কমফর্টের জায়গা হতে পারে না, বাট অভিনেতাদের কাজ এটা, তো এটা কোনো দাদা দিদি ভাই বোনেরা কোনো আরামদায়ক পজিশন বা আমরা ভীষণ এনজয় করি এরকম কোনো ব্যাপার না, এটা একটা আমাদের কাজের জায়গা, এবং সেটাকে আমরা জব হিসাবেই নিই। যাকে ভয় পেতে তার সঙ্গে এরকম সিনে কতটা কমফোর্ট ছিল? কমফর্ট তো ছিল, কমফর্ট, কারণ আবিরদা, আমি বারবার বিভিন্ন ইন্টারভিউতে বলেছি যে আবিরদা ভীষণই ভালো মানুষ, এবং আবিরদা যে আবির চ্যাটার্জি এটা কখনো ফিল করতে দেন না। এবং সেখান থেকে কমফর্ট, এবং সেখান থেকে আমাদের সিনগুলো আমার মনে হয় দর্শক যখন দেখবেন মনে হবে যে কনভিন্সিং, এটা ক্রেডিট আবিরদার কাছে যায়। একদম, না বলাটা কতটা জরুরি ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে তোমার আজকের দিনে মনে নো হয়? মিন্স নো। ইয়েস মিন্স ইয়েস। সেরকম কি কোনো সিচুয়েশনে এসেছে যেখানে বলতে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কেন বলতে হবে না, আমার মনে হয় সবাইকেই বলতে হয়, কাজের ক্ষেত্রে না, আমার মনে হয় কাজের বাইরেও যে একটা সীমা থাকে, প্রত্যেকের একটা লাইন থাকে, সেটা অনেকেই অনেক সময় ক্রস করে চলে আসতে চায়। তুমি না চাইলেও তোমাকে অনেক ধরনের সিচুয়েশন ফেস করতে হয়, সেই মুহূর্তে তুমি ডিরেক্টলি না বলতে চাও, তাহলে আমার মনে হয় ঘুরিয়ে বলাটাও অনেক সময় কাম্য হয়, যে তুমি হয়তো কাউকে আহ, দেখো, কেউ একজন খারাপ হলো তোমাকে ততটা নিচে নেমে খারাপ হতে হবে তার তো কোনো কারণ নেই, তুমি তোমার শালীনতা বজায় রেখে নাটা বলাটা খুব দরকার, না হলে লোকে ভাবে তুমি খুব অ্যাভেলেবল। ভালো থাকার মন্ত্র এবং জীবনে পাওয়া সবচেয়ে কঠিন কোনো লেসন, ডিফিকাল্ট শিক্ষা? ভালো থাকার মন্ত্র হচ্ছে প্রচুর জল খান গরমকালে, স্কিন আর গ্লো করবে, স্কিন স্কিন গ্লো গ্লো করবে। করবে কা রাজ।
প্রচুর জল খান, প্রচুর খাবার খান, ফুর্তিতে থাকুন এবং প্রচুর হাসুন এবং সেরকম মানুষদের সাথে মিশুন যারা আপনাকে ভালো রাখবে। টক্সিক সার্কেল, টক্সিক মানুষজনের থেকে দূরে থাকুন, কারণ তারা আপনার এনার্জি ড্রেন করে নেবে। ভালো থাকার মন্ত্র। আর সেকেন্ড কোশ্চেনটা কি? জীবনে পাওয়া সবচেয়ে কঠিন কোনো লেসন? তুমি তোমার সাথে থাকবে, বাকি কেউ থাকবে না। তুমি যতই ভাবো তোমার সাথে এবিসি সবাই আছে, কেউ থাকে না আলটিমেটলি। এটা তোমার লাইফ, তোমার ভালো থাকা, তোমার খারাপ থাকা একমাত্র তোমার দায়িত্ব, কারণ শেষ করবো, কবে আসছে বিসিএস? 21শে নভেম্বর আসছে এবং আপনারা যাবেন দেখতে। এবং ও কেন হাসছে, ও পরে বলবে সেটা। এত এক্সাইটেড বলে আমরা কারণ হাসছি। জাতীয় পুরস্কার পেয়েছে এবং কেন পেয়েছে সেটা দেখতে আপনারা অবশ্যই যাবেন, কারণ আপনাদের জন্য সিনেমা বানানো। আপনারা যদি দেখেন তাহলে আমরা জানতে পারবো কিরকম বানিয়েছি আমরা, তাহলে পরের কাজটা আমরা আরো ভালো করতে পারবো, আরো পুরস্কার আনতে পারবো।